দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আপনার প্রেমে পড়েছি আমি। না, তাকে বলা হয়েছে কখনো যে না কেনই বা প্রেমের না, আপনাকে আমি বলতে পারতেছি না, কিন্তু ভিতরে আছে, আমাকে না। ভিতরে আছে। অভিনয় শিল্পী হিসেবে আপনি কি কি কাজ করেছেন আর কি? তো আমার বর্তমানে ইউটিউবে আমার মৌলিক গানের সংখ্যা প্রায় 400-র উপর। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না। পাত্রী দেখার বয়সে গরু দেখতে এসেছি কি? আসলে ঈদ মানে তো আনন্দ, এবং সবচেয়ে বড় কথা যেটা বড় ঈদ, এখানে তো আরো অনেক আনন্দ বেড়ে যায়। আর সব মিলিয়ে ঈদ উপলক্ষে আমরা সঙ্গীত শিল্পীদের আমাদের অনেক অসংখ্য গানের কাজ থাকে, নাটকের কাজ থাকে, সব মিলিয়ে আসলে আমাদের প্রচুর ব্যস্ত থাকতে হয়। এবং ঈদের আগের দিন পর্যন্ত আমাদের দেখা গেছে টেলিভিশন লাইভ করতে হয়। তো সব মিলিয়ে একদম ঈদের দিন ছাড়া আমাদের নিস্তার নেই। তো সব মিলিয়ে ভালো কাটছে, আনন্দ কাটছে। যেহেতু এই এত বিশেষ সুন্দর একটা আয়োজন ঈদ নিয়েই, তো আমরা এই ঈদের এই বিশেষ আয়োজনটা শুরু করতে যাচ্ছি আপনার একটা সুন্দর গান দিয়ে। হ্যাঁ, করা যায়। আচ্ছা, তাহলে এই গানটি শোনাই। গানটি খুব পরিচিত গান, সবার পছন্দের গান, শোনাচ্ছি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলাম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলাম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাহ, চমৎকার, খুব চমৎকার। আমরা জানতে চাচ্ছি যে এই যে ঈদ উপলক্ষে সবারই কম বেশি গান রিলিজ হয়, তো আমি জানছি এই ঈদে কি কি আপনার গান মুক্তি পেয়েছে? ঈদে তো একটা ডুয়েট গান আসলো। গানটির গীতিকার রুস্তম মল্লিক, এবং গানটি গেয়েছি আমি এবং সুজানা রূপা, ডুয়েট গান। ঈদ উপলক্ষে রিলিজ হয়েছে গানটি, এবং গানটি এসেছে হচ্ছে প্রাইম মিউজিক ভিডি ইউটিউব চ্যানেল থেকে। এবং মোটামুটি কিন্তু গানটি বেশ টিকটকে আমরা বেশ সাড়া পাচ্ছি, বেশ ভালোই, এবং ইউটিউবে বেশ সাড়া পাচ্ছি। পাশাপাশি যারা গান শুনেছি ইউটিউবে, তো অসংখ্য কমেন্টস আছে দর্শকদের। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে গানটি সার্থক হয়েছে আমাদের। আর সঙ্গীত জীবনের যে ক্যারিয়ার আপনি শুরু করেছেন, কিভাবে শুরু হলো এই ক্যারিয়ার জীবন নিয়ে শুনতে চাচ্ছি। সংক্ষেপে বলি, কারণ হ্যাঁ যেহেতু শিওর, সংক্ষেপে। ছোটবেলা থেকেই গানের সাথে গান শিখতাম। আমার পরিবারই গানের মানুষ আছে। আমার ফুপু গোপাল উনি গান করতেন ছোটবেলা থেকেই। তারপর আমি ঢাকা চলে আসলাম 2005-এ, এসে চারুকলায় পড়াশোনা শুরু করলাম শান্তমারিয়াম থেকে। তারপর ঢাকায় এসে বড় ওস্তাদের কাছে গান শেখা। আমার প্রথম ওস্তাদ যে ইন্দ্রমোহন রাজবংশী, ওনার কাছে গান শেখা। পাশাপাশি বিভিন্ন চ্যানেলে টুকটাক করে যাত্রা শুরু। তারপর অসংখ্য ওয়ার্কশপ করেছি গান নিয়ে, শিল্পকলায় শিখেছি বিভিন্ন প্যাটার্নের, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি, কাওয়ালি। হায়দার হোসেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী, ওনার সাথে কাওয়ালি করেছি অনেক বছর বিভিন্ন চ্যানেলে। তো ঢাকায় প্রথমে এসেই কিন্তু শেখার কাজটা করেছি যে কিভাবে নিজেকে আরো ঋদ্ধ করা যায়। তো শিখেছি। তারপর মনে হয় 2000 সম্ভবত বা 12-13 থেকে প্রফেশনালি মিউজিক শুরু করেছি। তারপর অসংখ্য আমার বর্তমানে ইউটিউবে আমার মৌলিক গানের সংখ্যা প্রায় 400-র উপর। নিজের মৌলিক গান বিভিন্ন চ্যানেল থেকে রিলিজ হয়েছে, আর টেলিভিশন প্রোগ্রামগুলো তো করছি। সব মিলিয়ে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত আছি শিল্পী হিসেবে, বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত আছি শিল্পী হিসেবে, বাংলাদেশ শিল্পকলায় তালিকাভুক্ত শিল্পী হিসেবে, এবং পাশাপাশি আমি সুরকার এবং সঙ্গীত পরিচালনা করি, সেটার জন্য বিটিভিতে তালিকাভুক্ত আছি। তো সব মিলিয়ে গানের ব্যস্ততা এবং কাজ বেশ প্রচুর। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি চারুকলায় মানে চারুকলা আমার পড়াশোনা। স্টুডেন্ট ছিলেন, তো সেখান থেকে কেনই বা গানের জগতে আসা? সেখান থেকে আসলে চারুকলা এমন একটা মাধ্যম, এখানে আপনার গান, অভিনয়, নাচ সবকিছুই যুক্ত, চারুকলার সাথে যুক্ত। আর যার ফলে আমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ডটা, আমার দাদা সত্যরঞ্জন লোহ, উনি জয়নুল আবেদিনের স্টুডেন্ট ছিলেন। তার কাছ থেকে আমার ছবি আঁকা শেখা। তো আমার পড়াশোনা চারুকলায়, কিন্তু আমার আদার্স যে গুণগুলো, আমার যেমন ফুপু সঙ্গীত শিল্পী, সেটাও আমার ভিতরে এসেছে। আমার বাবা মঞ্চে অভিনয় করতেন, যাত্রাতে অভিনয় করতেন আমার বাবা। তো সেই অভিনয়ের জায়গাটাও আমার ভিতরে এসেছে। সব মিলিয়ে এই 2-3টা গুণ আমার ভিতরে এসেছে, আমি সেগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা, সঙ্গীত জীবনে যে এখন আপনারা গান করছেন, আপনি গান করছেন, কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে?
বাধা বিভিন্ন রকম বাধা। একটা আমার সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, বাধার আগে যেটা বলি প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমার পরিবার আমাকে যথেষ্ট সুবিধা দিয়েছে। পরিবার থেকে কোনো বাধা নেই এটা। আর যে বাধাটা হয়েছে সেটা হলো যে কাজ করতে যেহেতু বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করতে হয় নিজের অ্যালবাম বের হওয়ার জন্য, বা তো ওই সব জায়গাতে আসলে প্রচুর ঘোরাফেরা করেছি, প্রচুর কোম্পানির কাছে গিয়েছি, আশা ভরসা দিয়েছে, কাজ নেয়নি, গান নেয়নি, এগুলো তো একটা বাধাই ধরতে গেলে। আর পাশাপাশি বিশেষ করে যেহেতু অভিনয়ের সাথে যুক্ত আছি, তো ওই জায়গা থেকে আমার কিছুটা উতরে গেছি যে আমার যখন গানের জায়গায় বিভিন্ন বাধা আসছে, সেই জায়গা থেকে আমি বিশেষ করে আমি অভিনয়ের জায়গাটি দিয়ে আমি ম্যানেজ করেছি, কভার করেছি। আর পারিবারিক বাধা ছিল না, এটা আমার সবচেয়ে প্লাস পয়েন্ট, যে অনেকের পরিবার থেকে বাধা থাকে, যে বাবা, কাকা, চাচা অনেকেই গান করতে দেয় না। আর আমার পরিবারের সবাই খুব সাপোর্ট দিয়েছে, এখনো সাপোর্ট দেয় আমাকে গানের জন্য। আচ্ছা আচ্ছা, অভিনয় শিল্পী হিসেবে আপনি কি কি কাজ করেছেন আর কি? অভিনয় শিল্পী হিসেবে আমি তো মঞ্চে অনেক বছর, প্রায় 13-14 বছর থিয়েটারে কাজ করেছি। দেশ বাংলা থিয়েটার আমার দলের নাম। তারপর 2014 থেকে আমি একদম প্রফেশনালি টেলিভিশনের নাটকের সাথে যুক্ত হই। এখন পর্যন্ত প্রায় আমি 13টি ধারাবাহিক নাটকে কাজ করেছি, আর সোলো নাটক কাজ করেছি অসংখ্য। তার মধ্যে যুবরাজ, তারপর এনটিভিতে একটা আমার বড় একটা ধারাবাহিক গিয়েছে, মায়া মাসনাদ, সেটা আমরা ছোটবেলায় দেখতাম না, আলিফ লায়লা, জাদুর পাটিতে উড়ে উড়ে, রাজকুমার, রূপকথার গল্প। তো ওইটা একটা বড় সিরিয়াল করেছি। তারপর আরেকটা করেছি, সেটা হচ্ছে ছোটবেলায় দেখতাম আমরা, হীরামন, হ্যাঁ, সেই হীরামন করেছি বিটিভিতে। তারপর অনেকগুলো, ডালিম কুমার করেছি, অসংখ্য ধারাবাহিক করেছি, জল জোছনা করেছি, বর্তমানে যেটা যাচ্ছে জল জোছনা। তারপর জল রং নামে একটা সিরিয়াল করেছি সোহেল আরমানের ডিরেকশনে। অসংখ্য কাজ, মানে বলে কওয়া যাবে না। তারপর আমার সবচেয়ে পছন্দের অভিনেতা অপূর্ব ভাইয়ের সাথে আমি প্রায় 10টা সিঙ্গেল নাটকে কাজ করেছি। তারপর অসংখ্য কাজ, টয়ার সাথে কাজ করেছি, তাসনিয়া ফারিনের সাথে কাজ করেছি। আর রিসেন্টলি আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, সরকারি অনুদানের ছবি, ময়নার চর। সেটাই গত বছরের অনুদান ছিল। সেখানে আমি একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার করেছি। ছবিটি রিলিজ হয়ে গেছে অলরেডি। কেমন রেসপন্স পেয়েছেন এই ছবি থেকে? আসলে সরকারি অনুদানের ছবিগুলোর খুব বেশি যে আলোচনা বা এরকম কিছু খুব একটা হয় না, তবে ছবি নির্মাণ হিসেবে খুব ভালো হয়েছে, কারণ ডিরেক্টর ছিলেন মুস্তাফিজুর রহমান বাবু, খুব ভালো ডিরেক্টর। আমার ক্যারেক্টার ছিল দুর্দান্ত পুলিশ ইন্সপেক্টর, প্রথম নেগেটিভ তারপর পজিটিভ দিয়ে আমার মৃত্যু হয়। তো সব মিলিয়ে সাড়া পেয়েছি, তাই বলে মানে সিনেমাটি হিট হয়েছে সেটা বলা যাবে না, তবে গতানুগতিক যেটাকে বলা হয় সেটা চলেছে। ক্যারিয়ার জীবনে যে আপনি দুইটাই রোল প্লে করছেন, অভিনয় শিল্পী প্লাস হচ্ছে সিঙ্গার, হ্যাঁ, মিউজিক নিয়ে, এখন আপনার মনে হয় যে আপনি কোনটাতে মানে কমফোর্ট বেশি আর কি, যে না এটাই আমার সবথেকে বেশি পছন্দের জায়গা বা এখানেই ভালো লাগা বেশি কাজ করে? তো এটার উত্তর আমি যেটা দেবো সেটা হচ্ছে যে আপনি যখন যে কোনো বিষয়েই কাজ করবেন প্রফেশনালি, সেটার উপর যদি আপনার সেটার উপর পড়াশোনা বা পাশাপাশি সেটার উপর যদি আপনার শিক্ষা থাকে, তাহলে সবগুলো আপনার কাছে মনে হবে যে পানির মতো, বা সবগুলাই আপনি কমফোর্ট। আমি থিয়েটার করেছি 14 বছর, মানে অভিনয় শিখেছি, গান শিখেছি 12 বছর ক্লাসিক্যাল, তো এগুলো তো শিখে আসা। আর চারুকলার উপর পড়াশোনা করেছি, আমার অনার্স মাস্টার্স চারুকলায়। তো আঁকা আঁকি, অভিনয়, গান, তিনটার বিষয়ে আমার কিন্তু পড়াশোনা করা বা শিখে আসা, তো যার ফলে কোনোটাই আমার কাছে ফেল না নয়, সবগুলো আমার কাছে একদম, হ্যাঁ, সবগুলোতে আমি কমফোর্টলি কাজ করতে পারি। থিয়েটার করেছি 14 বছর, মানে অভিনয় শিখেছি, গান শিখেছি 12 বছর ক্লাসিক্যাল, তো এগুলো তো শিখে আসা। আর চারুকলার উপর পড়াশোনা করেছি, আমার অনার্স মাস্টার্স চারুকলায়। তো আঁকা আঁকি, অভিনয়, গান, তিনটার বিষয়ে আমার কিন্তু পড়াশোনা করা বা শিখে আসা, তো যার ফলে কোনোটাই আমার কাছে ফেল না নয়, সবগুলো আমার কাছে একদম, হ্যাঁ, সবগুলোতে আমি কমফোর্টলি কাজ করতে পারি। আচ্ছা, আমরা একটু ব্যক্তিগত জীবনে যেতে যাচ্ছি আর কি। ব্যক্তিগত জীবনে মানে ফ্যামিলিতে কে কে আছে আপনার পরিবারে? আমার সবাই আছে, বাবা, মা, বোন, দাদু, ফুপু, সবাই আছেন পরিবারে। সবথেকে বেশি আপনাকে ইন্সপিরেশনের ব্যাপারটা কে দিয়েছে? আমার ফুপু, দাদু, ওনারা সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে, এখনো করছে ওনারা। প্রেমিকা? হ্যাঁ, ছোটবেলায় ছিল, এখন নেই, বড় হয়ে নেই। এটা কি মানুষ বিশ্বাস করবে? বিশ্বাস না করলে কিছু করার নেই, আমাদের দর্শক বিশ্বাস করার কিছু নেই। কারণ হচ্ছে কি, আমি আমার একটা মজার আছে, আমি 2014-15 থেকে প্রফেশনালি তো প্রচুর গানের কাজ করেছি।
তো যার সাথে জুটি বেঁধে কাজ করেছি, গান করতে গিয়েছি, দেখা গেছে তার সাথে বেশ কিছু স্টেজ প্রোগ্রাম করেছি বা গান করেছি, তাকে নিয়ে মানুষ বিভিন্ন রকম গুঞ্জন ছড়াতো যে ওর সাথে মনে হয় একটা কিছু আছে। তারপর নতুন করে আরেক জুটির সাথে কাজ করেছি, তখন ধারণা ভুল হয়েছে, নাগিনটার সাথে কিছু ছিল, এরকম ধারণা করে দর্শকরা, ধারণা আচ্ছা, করে, শ্রোতারা এরকম ধারণা করে। ধারণা করে, বাট আপনি কখনো একসাথে কাজ করতে গিয়ে কখনো প্রেমে পড়েছেন? হ্যাঁ, এখনো পড়ি। আপনার প্রেমে পড়েছি আমি এখন। না, তাকে বলা হয়েছে কখনো যে না কেনই বা প্রেমে না, আপনাকে তো আমি বলতে পারতেছি না, কিন্তু ভিতরে আছে, আমাকে না। ভিতরে আছে, ভিতরে আছে। প্রেম এই যে ক্যারিয়ারে এত মানুষের সাথে আপনার কাজ করা, কারো না কারো তো ভালো লাগা তৈরি হয়। ভালো যে- লাগা তৈরি হয়, ঠিক আছে, কিন্তু আসলে প্রফেশনাল এই ইয়েতে, কারণ যারা কেরিয়ার নিয়ে খুব সচেতন, হুম। তারা কিন্তু প্রেম বিয়ে এই বিষয়গুলোকে একটু চেপে রাখে। তো আমি খুবই সচেতন, কেরিয়ার আমার এখনো, আমি অনেক দূর যাওয়া বাকি। তো যার ফলে অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা ভিতরে কাজ করলেও একটু চেপে রাখি আর কি, বলা হয় না। তাহলে কি দর্শকরা অনেক বছর ওয়েট করা লাগবে আপনার বিয়ের জন্য? কে হবে আপনার দর্শকদের রমণী? ওয়েট করার চেয়ে তো আমি নিজেকেই, আমার নিজেকেই তো বেশি ওয়েট করতে হচ্ছে আচ্ছা। আসলে। তো যাই হোক, তো সবকিছু মিলিয়ে জীবনে সবকিছু দরকার আছে। ভালো কাজ করতে গেলে ইন্সপিরেশনের দরকার আছে, প্রেমের দরকার আছে, ভালোবাসার দরকার আছে। আমার প্রেমগুলো এখন গান, আমার অভিনয়, এগুলোর প্রতি আমার প্রেম ভালোবাসাটা সবচেয়ে বেশি। তাই বলে নারী প্রেম থাকবে না তা না, আছে। আপনার হারিয়ে যাওয়া সেই প্রেমিকার জন্য একটা যদি গান ডেডিকেট করতেন। গান ডেডিকেট করবো। আচ্ছা, আপনি বলেছেন হারিয়ে যাওয়া প্রেমিকার। হ্যাঁ, কে হারিয়ে dedicate যাওয়ার করে? যদি বর্তমানে কেউ থেকেও থাকে তাকেও ডেডিকেট করতে পারেন আপনি। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়। বাহ, চমৎকার। এই গানের মধ্যেও যদি কেউ দর্শকদের মধ্যে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পীর কোনো প্রেমিকা লুকিয়ে থাকে তাহলে ডেডিকেটটা একটু খুঁজে নেবেন, আপনাকে দর্শকদের ডেডিকেট মধ্যে করেছে আর কেন, কি। উপস্থাপিকাদের মধ্যেও কেউ থাকতে পারে, আসতে পারে। আমরা আবার ঈদ প্রসঙ্গে চলে যাই। তো ছোটবেলার ঈদের মধ্যে আর এখনের যে জেনারেশনের ঈদের মধ্যে কি তফাৎ দেখতে পাচ্ছেন, যে কতটা আনন্দ কতটুকু কি আছে? তফাৎটা হচ্ছে আবেগের। ছোটবেলার একটা আবেগ ছিল, বড় হয়ে একটা আবেগ হয়েছে। তো সব মিলিয়ে ছোটবেলায় তো প্রচুর উড়াল চণ্ডী মন ছিল, হ্যাঁ, আর এখন তো আসলে শান্ত মন, অস্থির মন নাই। প্রচুর দাওয়াত খেতাম, আমাদের আশেপাশে প্রচুর দাওয়াত, নিজেদের বাড়িতেও তো রান্না বান্না হতো। তো ওই দাওয়াত, সারাদিন দাওয়াতের উপরে থাকতাম, সন্ধ্যায় বাসায় ফিরতাম। আর এখন হচ্ছে কি একটু বয়স হয়েছে, সবকিছু মিলিয়ে খুব একটা দাওয়াত কমই যাওয়া হয়। ঘর কোনো মানুষ, বাসাতেই থাকি, অনুষ্ঠান টেলিভিশন দেখি, ওই ঈদের অনুষ্ঠানগুলো দেখি, পরিবারের সাথেই থাকি। আর ঈদের একদিন পর থেকে ঘোরাফেরা বা দাওয়াতের জায়গা ব্যাপারগুলো হয়। তো ঘুরে ফিরে ওই সব, ওই আগে যেগুলো করতাম ছোটবেলায় কিছুটা চেঞ্জ এসেছে, কিন্তু ঘটনা তো একই। ছোটবেলায় হাটে তো যাওয়া হতো, বা বর্তমানেও এখনো যাওয়া হয়। এই যে ছোটবেলায় তো যেতামই, হ্যাঁ। বর্তমানে বলতে গত কয়েকদিন আগে গিয়েছি। তো যে একটি ভিডিও আমি আপলোড করেছি গরু দেখতে, যে সে ভিডিওটা ছিল যে পাত্রী দেখার বয়সে গরু দেখতে এসেছি, কি রাগ করলা? তো ভিডিওটা সবাই পছন্দ করেছে আর কি। ঈদ উপলক্ষে কি কি গান আছে আপনার? ওই যে একটা গান, ডুয়েট গান রিলিজ হলো, যেটা ঈদ সালামির একটা গান, যেটা আমি আর সুজানা রূপা গেয়েছি এটা। আর রিসেন্টলি রিলিজ হয়েছে আরেকটি গান, নিঃসঙ্গতার সমাধান একটা গান, ওই গানটা রিলিজ হয়েছে। আচ্ছা, ওইটার কিছু লাইন যদি একটু শোনাতে। শোনাবো? হ্যাঁ হ্যাঁ। করেছে রুবেল রহমান। গানটি টাইটেল হচ্ছে নিঃসঙ্গতার সমাধান। নিঃসঙ্গতার সমাধান তুমি জানো কি, ও অশ্রু ভেজা যমুনার জল, জানো নাকি সাহারা হিমালয়ে পাথরে গড়া তাজমহল,
নিঃসঙ্গতার সমাধান জানো কি? বাহ, চমৎকার। Thank you. আচ্ছা, সব থেকে আপনার যে মানে গানটা সব থেকে বেশি ফেমাস হয়েছে, এরকম মানে খুব বেশি পরিচিতি পেয়েছেন আপনি সবার সামনে, গানটার নাম কি? আমার আসলে ম্যাক্সিমাম প্রচুর গান করেছি, ম্যাক্সিমাম গানগুলো এভারেজ গিয়েছে, ওরকম জনপ্রিয় কোনো গান হয়নি। তবে মানুষ যারা আসলে গানের মানুষ, যারা গান পছন্দ করেন, শুদ্ধ গান পছন্দ করেন, সেই জায়গা থেকে অনেকের ভালোবাসা পেয়েছি বা উৎসাহ পেয়েছি, কিন্তু কোনো গান হিট করে না আমার, কিন্তু না হয় না তো এভারেজ কাজ করেছি। কিছু গান যে এক্সাক্ট যে একটা গান খুবই মনে ধরেছে এরকম? একটা গানকে বলা যাবে না, অসংখ্য গান আমার, সব ম্যাক্সিমাম গানগুলো আমার পছন্দের গান। আমি যাদের গান করেছি, আচ্ছা। শুধু একটাকে বললে বাকি সবাই মাইন্ড করবে, রাগ করবে, কারণ আমার আচ্ছা, প্রত্যেকটা গান আমার তাহলে কাছে সুন্দর। ওইখান থেকে আপনার একটা প্রিয় গান আপনি আমাদের একটু শোনাবেন? মৌলিক গান আমার। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই গানটি সবাই খুব পছন্দ করেছে। গানটি লিখেছেন গীতিকবি শেখ নজরুল, গানটি আমার সুর করা। জি জি। গানটির টাইটেল হচ্ছে জীবনের চুক্তিনামা এবং গানটি রিলিজ হয়েছে HM ভয়েস ইউটিউব চ্যানেল থেকে। এটুকু শোনাচ্ছি। হ্যাঁ, জীবনের চুক্তিনামা হারাই ফেলাইছি, দখল হবার ভয়ে জীবন দৌড়ে পালাইছি। জীবনের চুক্তিনামা হারাই ফেলাইছি, দখল হবার ভয়ে জীবন দৌড়ে পালাইছি। কার কাছে কি পাওনা ছিল কিছুই মনে পড়ছে না, কার ভাগে কি দেবার কথা ডাইনে মাথা নড়ছে না। খামোখা মাথাটারে ভুলেই গালাইছি, দখল হবার ভয়ে জীবন দৌড়ে পালাইছি। জীবনের চুক্তিনামা হারাই ফালাইছি, দখল হবার ভয়ে জীবন দৌড়ে পালাইছি। খুব Thank you. চমৎকার। এই চুক্তিনামা যে হারিয়ে ফেলেছেন, হ্যাঁ, আসলে কি জীবনে কিছু চুক্তিনামা হারিয়ে ফেলেছেন? তা তো হয়। আসলে কত রকমের চুক্তি তো কত রকম মানুষের সাথেই হয়, সব চুক্তিনামা তো আর সিন্ধুকে থাকে না। দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গীত শিল্পী এবং অভিনেতা শিল্পীর সাথে দর্শকদের জন্য কি বলতে চান সেটা জানতে চাই। দর্শকদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা সংস্কৃতির যে বিষয়গুলো, গান, অভিনয়, নাচ, আবৃত্তি যারা পছন্দ করেন, শোনেন বা যারা করেন, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই যে দৈনন্দিন জীবনে আপনাদের কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন রকমের পেশার সাথে জড়িত আছেন, আপনাদের দৈনন্দিন জীবন অনেক রকমের মানসিক দুশ্চিন্তা, অনেক রকম কিছু নিয়ে আপনারা সময় পার করেন। তো সেই সময়গুলোকে যখন আপনারা দুশ্চিন্তা দূর করার জন্য অনেকেই গান শুনেন, কেউ মুভি দেখেন, কেউ আবৃত্তি শুনেন, কেউ থিয়েটার দেখেন, কেউ মঞ্চনাটক দেখেন, কেউ ফিল্ম দেখেন, ভালো কাজ দেখেন, এবং সেটার জন্য আমরা যারা শিখে আসা শিল্পী আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কাজ উপহারের জন্য। তো ঈদ ভালো আপনাদের কাটুক, আনন্দে কাটুক, দুর্দান্ত কাটুক, পাশাপাশি আমাদের এই সাংস্কৃতিক এই বিষয়গুলোকে আপনারা খুব বেশি বেশি সাপোর্ট করেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং বিশেষ করে সোনালী নিউজ এই চ্যানেলটার জন্য আপনারা শুভকামনা জানাবেন। আমাদের অনুষ্ঠানটা বেশি বেশি শুনবেন, আপনারা প্রচুর শেয়ার দিবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরা ভালো ভালো কাজ করার উৎসাহ পাই। ঈদ মোবারক। পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আর আপনাকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, এই পর্যায়ে আমাদের সোনালী বিনোদনের ঈদ আয়োজন শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ।